প্লিজ নিজের সাথে মিশিয়ে নাও, ভালোবাসো আমাকে প্লিজ। রুহির কাঁপন ধরা কণ্ঠ শুনে রোয়েন এবার যেন পাগল হয়ে যাবে। কি করবে ও? মেয়েটাকে বড্ড ভালোবাসে। কিভাবে নিজেকে রুহির থেকে দূরে সরিয়ে রাখতে পারে ও? রুহির ভেজা চুলগুলো ওর দু কাঁধের উপর এলিয়ে পড়েছে। রোয়েন কাঁধের উপর থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁট বুলিয়ে নিতে থাকে। রুহির শরীরের কম্পন অনুভব করতে পারছে রোয়েন। রুহিকে হঠাৎ সামনে ফিরিয়ে নেয় রোয়েন। দুজন অনেকটা কাছে চলে আসে, একে অপরের মাঝে দূরত্ব কমতে থাকে। তারপর দুজনে ওষ্ঠ এক হয়ে যায়। দীর্ঘ চুম্বনের পর রুহিকে বুকে টেনে নেয় রোয়েন। রুহির অশ্রুগুলো রোয়েনের শার্টের উপর পড়ছে। রোয়েন নিজের বুকে শক্ত হয়ে জড়িয়ে নেয় রুহিকে। তারপর বলতে লাগলো, রুহি, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। প্লিজ ভুল বোঝো না আমাকে, দূরে সরিয়ে রেখো না নিজেকে। পারছি না নিতে তোমার শূন্যতা। প্রত্যেকটা রাত তোমার শূন্যতা কাঁদায় আমাকে। প্লিজ মাফ করো আমাকে, আবারও মিশে যাও আমাতে। তোমাকে ছাড়া থাকতে পারছি না আর। রুহি। রুহি এতটা সময় রোয়েনের নেশায় মত্ত ছিল। রোয়েনের কথাগুলো নেশা কেটে যেতে থাকে, ওর মনে পড়তে থাকে রোয়েনের কর্মকাণ্ড। রোয়েনের পিঠের উপর থেকে রুহির হাত জোড়া পড়ে গেল। রোয়েন একটু সরে রুহির দিকে তাকাতেই খেয়াল করলো রুহি ওর দিকে চেয়ে আছে। রুহির গালে ভরার চুমু খেতে খেতে বিনয়ের সুরে রোয়েন বলল, রুহি প্লিজ রাগ করে থেকো না, নিজেকে এইভাবে সরিয়ে রেখো না। রুহি ঘাড় ঘুরিয়ে নিচে সরে আসে রোয়েনের বুকে হালকা ধাক্কা দিয়ে। তারপর আঁচল টেনে শরীর ভালো মতন জড়িয়ে বেরিয়ে যায় রুহি। রোয়েন ওর যাওয়ার দিকে চেয়ে থাকে। নিজের হাতে সব শেষ করে দিয়েছে। ভালোবাসার সংসারটাকে নষ্ট করে ফেলেছে ওর রাগের মাধ্যমে। সেদিনকার দোষ এখন প্রতিনিয়ত ওর হৃদয়খানিকে কুড়ে কুড়ে খাচ্ছে। দুহাটু ভেঙে ছাদের শক্ত মাটির উপর বসে পড়ে। প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। রুহি শাড়ি ঠিক করে নিচে আসে, বাথরুমে ঢুকে পড়ে। তারপর শাড়ি বুকে চেপে ধরে গুমড়ে কেঁদে ওঠে ও। মিশে কি যেতে পারতো না স্বামীর ভালোবাসার ছোঁয়ায়? কেন এত দূরত্ব এসে গেছে ওদের মাঝে? নিজেও কি অস্থির হয়ে পড়েছিল না? তার ভালোবাসা মাখা ছোঁয়াগুলো কি পেতে চাইছিল না? তবে কেন পাষাণ নারীর মতন লোকটাকে ধাক্কা দিয়ে চলে এলো? কেন মিশে গেল না তার মাঝে? দোষটা তো তার, তাই না? বারবার আঘাত করেছে স্ত্রীকে, পুরো কথা না শুনে, কথা শুনতে চায়নি। ছোট্ট হৃদয়খানিকে দুমড়ে মুচড়ে দেয়নি সে। দিয়েছে রুহিকে প্রাণভরা ভালোবাসা, আবার নিজের রাগের আগুনকে ওকে জ্বালিয়ে মেরেছিল। রাগ কি সবার থাকে না? সবাই কি প্রিয় মানুষগুলোকে এভাবে আঘাত করে? সবাই তো এক হয় না। তাহলে কেন ওর প্রিয় মানুষটাকে এমন করে? কেন বারবার এই মনটাকে ব্যথা দেয়? সে কেন বুঝে না ওর নিজেরও কষ্ট হয়? কাঁদতে থাকে রুহি বাথরুমের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিয়ে। যদি মরে যেত হয়তো ভালো হতো, কিন্তু ওর বাচ্চাটা, ওর কি হতো? রুহি কি নিজের সুখের জন্য বাচ্চাটাকে ভুলে গেল? হয়ে গেল হৃদয়হীনা মা। তবে এমন মাকে ধিক্কার। দুদিন পেরিয়ে গেল। ফারদিন হক আর নীলাদ্রি হক ঠিক করলেন ছেলের প্রিয় মানুষটাকে দেখতে যাবেন। এই কয়েকদিন মেয়েটার পরিবারের সম্পর্কে অনেক খোঁজ নিয়েছেন। জানতে পেরেছেন দুবাইতে জন্ম মেয়েটার। ওর পরিবারও বেশ ভালো। স্থির করলেন এই মেয়েটাকে দেখতে যাবেন তিনি। একটা আংটির ব্যবস্থাও করে নেন, যদি কাজে লাগে আর কি। আর আগে প্রয়োজন অনুভব করলেন আর আরমান হামিদের সাথে কথা বলবেন, কারণ হঠাৎ করে একজনের বাসায় গেলে কেমন দেখা যাবে। তার উপর মানসিক প্রস্তুতিরও ব্যবহার আছে সবার। আর তাই চিন্তা না করে কল দেন আরমান হামিদের পার্সোনাল নাম্বারে। ফোন বেজে ওঠায় খানিকটা অবাক আরমান হামিদ। কখনোই দেখেননি এ নম্বর। তারপরও কিছুটা চিন্তা করেই ফোন রিসিভ করেন। অপর পাশ থেকে ফারদিন হক বলেন, আসসালামু আলাইকুম, আরমান হামিদ বলছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনলাম না। আমি ফারদিন হক, ডাক্তার ফাহিম হকের বাবা আমি। ডাক্তারের নাম শুনে মনে করতে পারেন না আরমান হামিদ। আদৌ কি শুনেছিলেন এই নাম? পরদিন আরমান হামিদ বলে ওঠেন, রোয়েন আমার ছেলের বন্ধু। ও হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আল্লাহ রাখছে। তা আপনার সাথে কিছু কথা ছিল, সামনাসামনি বলতে চাই। তাহলে আমার বাসায় চলে আসেন কাল। আচ্ছা, তাহলে আমি আসবো। আপনারা ঠিকানা দিন। বলছি। পরদিন বেরিয়ে যান স্ত্রীকে নিয়ে আরমান হামিদের বাসার উদ্দেশ্যে। বিকেলে নবাগত মেহমানদের দেখে কিছুটা অবাক হন নীরা হামিদ। ফারদিন হক বলেন, রোয়েনের বন্ধু ফাহিমের বাবা আমি।
দুজন বয়স্ক মানুষকে দেখে অবাক হন নীরা হামিদ। মনে পড়ে যায় আরমান বলেছিল একজন আসবে, কিন্তু এখন দেখেন যে দুজন এসেছে। দুজন সোফায় এসে বসে, ওনাদের কাপড় চোপড় বেশ আভিজাত্যের ভাব, চেহারায় আছে নূরের আলো। দুজন বেশ সুন্দর। নীরা হামিদকে ফারদিন হক বলেন, আপনার হাজব্যান্ডের সাথে কথা আছে। জি, ডাকছি। নীরা হামিদ দৌড়ে গিয়ে আরমান হামিদকে বলেন, ফাউমিনের বাবা মা এসছে, একটু আসো নিচে। আরমান হামিদ একটু অবাক হন। তারপর রোয়েনের কথা মনে পড়তেই ভাবেন সামাইরাকে দেখতে এলো কিনা। উনি কাপড় পাল্টে বেরিয়ে যাওয়ার সময় বললেন, সামাইরাকে ঘুম থেকে তোলো, ওনাদের সাথে কথা বলি আমি। কেন? এত কথা বলো না, যা বলছি করো। আচ্ছা। আরমান হামিদ নিচে এসে দেখতে পান ওনাদের। তারপর সালাম দিয়ে ওনাদের সামনে বসেন আর ফারদিন হক বললেন, আমার ছেলে আপনার ভাগ্নি জামাইয়ের বন্ধু। জি জানি। ওকে। আমার ছেলে আপনার মেয়ে সামাইরাকে পছন্দ করে। রোয়েন বলেছিল। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে বলেই দেখতে এলাম। আপনাদের সম্পর্কে কিছু তথ্য নিয়ে যা জানলাম বেশ ভালো লেগেছে। ধন্যবাদ। আপনি কিছু মনে না করলে মেয়েটাকে একটু দেখবো? জি, একটু আসছি আমি। আরমান হামিদ রুমে এসে রোয়েনকে কল দেন। রোয়েন আরমান হামিদের কল দেখে ফোন রিসিভ করে কানে ধরে। আরমান হামিদ বললেন, বাবা, ফাহমিনের বাবা মা এসেছে বাসায়। সামাইরাকে দেখতে আসবে জানতাম না আমরা। এখন তুমি আর রুহি একটু আসো। ধন্যবাদ রোয়েন, তাহলে আসো, সামাইরাকে ওনাদের সামনে নিয়ে যাই। ঠিক আছে। রোয়েন ফোন রেখে রুহির কাছে এসে দাঁড়ায়। রুহি মেয়েকে কোলে নিয়ে বসে আছে। সেদিনের পর থেকে রুহি খুব কম কথা বলে, শুধু উত্তর দেয় রোয়েনের কথার। ভীষণ কষ্ট হয় রোয়েনের। তারপরও নিজেকে সামলে বলল, রেডি হও, সামাইরাকে ফাহমিনের বাবা মা দেখতে এসেছে। এমন একটা খবরের জন্য মোটেই প্রস্তুত ছিল না সামাইরা। বড় শান্তির ঘুমে এসেছিল। এরই মাঝে মায়েরটাকে ঘুম উবে যায় ওর। আর ঘুমের মধ্যে থেকে উঠেই এমন খবরের জন্য স্বস্তির প্রস্তুত ছিল না সামাইরা। ওকে দেখতে আসছে কে বা কারা এখন পর্যন্ত জানে না সামাইরা। তাহলে কি ফাহমিন কিছুই করবে না? ওর বিয়ে আটকাবে না? ওর কি বিয়ে হয়ে যাবে তাহলে? ভাবতেই গলা শুকিয়ে কাট। কি করে ও বিয়ে করতে পারে অপরিচিত কাউকে? বিয়ে মানেই তো দায়িত্বের পাহাড়। কিভাবে সব দায়িত্ব পালন করবে? শুধু হ্যামস্টারদের দায়িত্ব নিতে শিখেছিল, কিন্তু বিয়ের দায়িত্ব তো অনেক বড় আর অনেকটাই কঠিন। নিজেকে পরের জন্য একেবারেই উৎসর্গ করে দিতে হয়। সামাইরা থম ধরে বসে রইল বিছানার উপর। কান্না পাচ্ছে ওর। ফাহমিনকে কল দেওয়া দরকার। কিভাবে দিবে ও? এখন তো ওকে নিচে নিয়ে যাবে মা। মেয়েকে এভাবে বসে থাকতে দেখে নীরা আহমেদ ধমক দিয়ে বললেন, এসব কি শামু? তোকে বললাম ফ্রেশ হয়ে আসতে, ওনারা নিচে বসে আছেন তো। সামারা কি বলবে বুঝে উঠতে পারছে না। নীরা হামিদ লাল রঙের একটা সালোয়ার কামিজ এনে মেয়ের সামনে রেখে বললেন, জলদি এটা পরে নে, আমি একটু পর আসছি। এসে যদি দেখি এভাবে বসে আছিস, তাহলে শলার বাড়ি মাটিতে পড়বে না একটাও। সামারা কিছু বলতে পারে না। মলিন দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে কয়েকবার ঠোক গিলে বলল, রেডি হচ্ছি আমি। আর কিছু বলেননি নীরা হামিদ। নীরা হামিদ বেরিয়ে আসেন মেয়ের রুম থেকে। সামাইরা খাট থেকে নেমে দৌড়ে দরজা আটকে দেয় রুমের। তারপর ফোন নিয়ে ফাহমিনকে কল লাগায়, কিন্তু অপর পাশ থেকে ফোন রিসিভ হচ্ছে না। কয়েকবার কল হওয়ার পর ফাহমিন ফোন রিসিভ করে বলল, ক্যান টক রাইট নাও। বলেই কল কেটে দেয় ফাহমিন। সামাইরাকে কথা বলার সুযোগটাও দেয়নি। সামাইরা ফোন সরিয়ে চিন্তায় পড়ে যায়। সে কেন এমন করলো? ওকে কি অ্যাভয়েড করছে, নাকি সামাইরা নিজে এতটা ভাবছে? ওদের মাঝে কি এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে যেখানে অ্যাভয়েড নামের শব্দটা অত্যন্ত কষ্টদায়ক? বুঝতে পারে না সামাইরা। মায়ের বকায় ভয়ে কাপড় পাল্টে নেয় সে। মনে হচ্ছিল ফাহমিনকে কল দিলে সব সমাধান হয়ে যাবে। বড় ভরসার জায়গা মনে হচ্ছিল লোকটাকে। সেটার কারণ জানা নেই সামাইরার। জামা পাল্টানোর পরপরই নীরা হামিদ এসে ওকে রেডি করাতে শুরু করেন। অপরদিকে রুহি চুপচাপ দৃথাকে কোল থেকে রেখে দিয়ে শুইয়ে দিয়ে আলমারি থেকে কাপড় পরে বের হয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। রোয়েন রুহির এমন নিস্তব্ধতা মেনে নিতে পারছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেন কেউ ওর গলা টিপে ধরে রেখেছে, ওর হাত পাগুলো আটকে রেখেছে। অচল মনে হচ্ছে তার নিজেকে। দৃথা শুয়ে বাবার দিকে চেয়ে আছে, যেন বুঝতে পারছে বাবার মনের কথা। রোয়েন মেয়েকে কোলে তুলে ওর দুগালে চুমু খেয়ে বলল, মাকে বোঝাতে পারিস না?
বাবার সাথে রাগ করে আজ দেখছিস না? দ্রিধা রোয়েনের নাক খেতে লাগে, আর যার কারণে ওর নাকের মাড়ি নরম ঘষা লাগে আর ওর লালায় মেখে যায় রোয়েনের নাকখানা। মেয়েকে সামনে এনে ওকে বুকে জড়িয়ে নেয় রোয়েন। এদিকে সামাইরাকে সাজিয়ে নিচে নিয়ে আসে নীরা হামিদ। আরমান হামিদ ওনাদের সাথে বসে গল্প করছেন। নীরা হামিদ মেয়েকে ইশারা করেন ওনাদের সালাম দিতে। ইয়ারাবি ওনাদের সালাম দিয়ে আবার পাশে এসে বসলো। নীরা হামিদ মেয়ের মাথায় ছোট্ট একটা ঘোমটা টেনে দিয়েছেন। ওনারা সামাইরাকে ওর পড়াশোনা, শখ সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করতে থাকেন। সামাইরার হাত পা ঠান্ডা হয়ে এসেছে, কিছু বলতে পারছে না ও, গলাও আটকে আসছে। বারবার মনে পড়ছে তার ফাহমিনকে। সামাইরা না চাইতেও ফাহমিনকে এখানে আশা করেছে, কিন্তু কিছুক্ষণ পরেই রোয়েন রুহিকে আসতে দেখে দ্রিধাকে নিয়ে। বোন আর ভাগ্নিকে দেখে খুশি হতে চেয়েও পারে না। ওনারা সামনে বসে আছে, নাহলে দৌড়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরতো সামাইরা। রোয়েন এসে ফারদিন খান আর ওনার স্ত্রীকে সালাম জানায়। রুহিও রোয়েনের পাশে এসে দাঁড়ায়। রোয়েন বলল, আঙ্কেল, ও আমার ওয়াইফ রুহি আর আমাদের মেয়ে দ্রিধা। ফাহিম বলেছিল তোমার মেয়ের কথা, ব্যস্ততার কারণে দেখতেও আসতে পারিনি। ওকে বলেছিলাম আপনাদের নিয়ে আসতে, সময়ই তো পায় না। বুঝুই তো, ডাক্তার মানুষ, এখন অপারেশন তো তখন সেই ডিউটি। জি আঙ্কেল, বুঝি। তাহলে তোমরা বসো। জি। এদিকে ওনাদের কথায় সামাইরা প্রচণ্ড চমকে যায়। ওর বুঝতে দেরি হয়নি, এই ভদ্রলোক আর ভদ্রমহিলা ফাহমিনের বাবা মা। ফাহমিন বলেছিল ওনার কোনো ভাই নেই। তাহলে বুকটা কেমন অদ্ভুতভাবে লাফাতে শুরু করে। না চাইতেও ভয়টা অনেকাংশে কমে যায়। হাসি পায় ওর, মুখ লুকিয়ে একটু হেসে নেয়। ফারদিন খান আবার সামাইরায় মনোযোগ দিল। তারপর রোয়েনকে বললেন, তোমার শালিকাকে তো আমাদের পছন্দ হয়েছে, তোমার বন্ধু তো অনেক আগে থেকেই পছন্দ করে রেখেছে। তা সামাইরা কি বলবে, তুমি রাজি এই প্রস্তাবে? সামাইরা কি বলবে বুঝে উঠতে পারছে না। রুহি উঠে দাঁড়িয়ে বলল, কিছু না মনে করলে সামাইরার সাথে পার্সোনালি কথা বলবো। রুহির কথায় ফারদিন খান তার স্ত্রীর দিকে তাকান, তারপর বললেন, যাও। রুহি বোনকে নিয়ে সামাইরার রুমে চলে এলো। দরজাটা একটু চাপিয়ে সামাইরা বিছানায় বসিয়ে দ্রিধাকে শুয়ে দিল বিছানায়। তারপর বোনের সামনে বসে বলল, ফাহমিন ভাইকে খুব ভালো করে চিনিস, অনেক ঘুরতেও গিয়েছিলি ওনার সাথে। কেমন লাগে ওনাকে তোর? ভালো লাগে না আপি। ভালো লাগাটা কেমন? তোকে দেখলে ভালো লাগে, বিশ্বাস আছে তার উপর। তার সাথে থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, এমন কিছু? জি আপু। লজ্জামাখা কণ্ঠে বলল সামাইরা। রুহি আবারও বলল, কথা হয়? উনি ভিডিও কল দেয় তো। তোর খেয়াল রাখে? হ্যাঁ, অনেক। আজ তো ওনার বাবা মা তোকে দেখতে এলো, তুই কি সারা জীবন থাকতে পারবি ওনার সাথে? বিয়ের পর কিন্তু উনিই তোর সব, ওনার সাথেই থাকতে হবে। তোর সব খুশি, আশা, আবদার ওনার কাছেই থাকবে। বিয়েটা হলো সারা জীবনের বন্ধন, থাকতে পারবি সারা জীবন। সামাইরা রুহিকে দেখে আবারও চোখ সরিয়ে নিচে তাকিয়ে দ্রিধাকে আদর করতে থাকে। কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সবসময় মনে হয় লোকটাকে ওর দরকার। তাকে দেখতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে। মোট কথা তার সবটাই ওর ভালো লাগে। তার সাথে কি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়? বোনের জবাব না পেয়ে রুহি আবারও বলল, কিছু বল, নিচে বসে আছেন ওনারা। সামাইরা এখনো চুপ করে আছে। আসলে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ও। রুহি বলল, আজ তোর ডিসিশনের উপর তোর জীবন নির্ভর করছে। তুই না করে দিলে অন্য এক লোকের সাথে থাকতে হবে, সারা জীবনের জন্য তার হয়ে যেতে হবে। পারবি অন্য কারোর হতে? ফাহমিন ভাই তোকে ভালোবাসে, তুই না করে দিলে জানিস ফাহমিন ভাইয়ের সাথে ধোঁকা হবে। কিভাবে উনি নিজের মা বাবাকে রাজি করিয়েছে চিন্তাও করতে পারবি না। এখন বল, পারবি অন্য কারোর হতে? সামারা এতক্ষণ চুপ থাকলেও এখন আর পারল না। ফাহমিনকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারছে না। এর কারণও জানা নেই ওর। তবে অন্য কাউকে বসাতে পারবে না ফাহমিনের জায়গায়। অন্য কারোর কথায় বুক ভার হয়ে আসে সামাইরার, গলা ধরে আসে, আর আটকাতে পারে না নিজেকে। ফুপিয়ে কেঁদে ওঠে সামাইরা। রুহি অবাক হয়ে যায় সামাইরার হঠাৎ কান্নায়। সামাইরাকে বুকে টেনে নেয় রুহি। এবার একটু শান্ত হলো সামাইরা। তারপর ও কাঁদো গলায় বলল, আপি, অন্য কাউকে ভাবতে পারছি না আমি। অন্য কারোর সাথে থাকতে পারবো না আমি। তাহলে কি বলবি ওনাদের? আপনি ওনাদেরকে হ্যাঁ বলে দাও।
আমি ওনার সাথেই সারা জীবন থাকবো। রুহির মুখে হাসি ফুটে ওঠে। সামাইরা চোখ মুছে বলল, কাঁদতে হয় না, চল নিচে যাই। জি। ওরা নিচে চলে এলো। রোয়েন রুহিকে দেখছে। অনেকটা সময় পর যেন রুহিকে দেখছে। এতক্ষণ ওর বুকটা বেশ ভার লাগছিল, এখন যেন ভালো লাগছে। রুহি এসে ওনাদের বলল, সামাইরা রাজি। ফারদিন খান সশব্দে বললেন, আলহামদুলিল্লাহ। নীরা আহমেদ খুশি হয়ে মিষ্টি নিয়ে আসেন সবার জন্য। রুহি হাসতে হাসতে রোয়েনের দিকে তাকাতেই দেখলো রোয়েনও ওর দিকে চেয়ে আছে। মুখ সরিয়ে নেয় রুহি। মিষ্টি মুখ করে নীলাজুই খান বলেন, তাহলে ওকে আংটি পরিয়ে যাই, আজ থেকে তো আমাদেরই মেয়ে। নীরা আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বলেন। জি অবশ্যই। সামাইরাকে আংটি পরানো হলো। সন্ধ্যায় বেরিয়ে গেল সবাই। সামাইরা রুমে এসে ফোন চেক করে দেখলো ফাহমিনের 50+ কল। লজ্জা ভরে আসে ওর মুখ। আর ফাহমিনের নম্বরের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে সামাইরা। এদিকে আশফিনাকে ঘরে আনা হয়েছে। পরশুদিন ওদের ফ্লাইট। রামিন অপারেশনের পর থেকে ভীষণ খেয়াল রাখছে ওর। এমন স্বামী পেয়ে সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় ওর। বিছানায় পাশাপাশি শুয়ে আছে রুহিন আর রুহি। বৃথা ওর দোলনায় ঘুমিয়ে গেছে। রুহিন হঠাৎ করে রুহির দিকে উপর হয়, তারপর রেগে বলতে শুরু করে, এমন অ্যাটিটিউড দেখিয়ে নিজেকে দূরে রাখার মানে কি? নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও দিচ্ছ। পেয়েছোটা কি তুমি? রুহির গাল চেপে ধরে বলল, তুমি বোঝো না ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। কি মনে করেছো তুমি এমন চুপচাপ থাকলে তোমাকে ছেড়ে দেবো? আমি নিজের পুরো অধিকারটা আদায় করে দিতে জানি, শুধু বেশি ভালোবাসি বলেই এমন জোর খাটাচ্ছি না। বলেই রোহিন উঠে বারান্দায় চলে আসে। তারপর একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দেয়। রোহিন চলে যেতেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, তারপর স্বাভাবিক হতে থাকে। হঠাৎ বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, আর সামলাতে পারে না নিজেকে, কেঁদে ওঠে ডুকরে। গভীর রাতে ঘুম ভেঙে যায় রুহির। শুনতে পায় বাবুর মায়া ভরা শব্দ, আর অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। কেঁদে কেঁদে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না ও। রাতে কারোরই ডিনার হয়নি, শুধু দ্রিধাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর তো নিজেই ঘুমিয়ে গেল। রুহির পেটে একজোড়া শক্ত হাতের ছোঁয়া পাচ্ছে, নড়তে পারছে না ও। অবশ্য নিজের ওষ্ঠের উপর আরো একজোড়া ঠোঁটের ছোঁয়া ওকে নড়তে বাধা দিচ্ছে। রাতে লোকটা বারান্দায় যে গেলই ফিরে আসেনি আর। সিগারেটের বাজে ঘ্রাণ নাকে আসতেই দ্রিধা কেঁদে উঠছিল। রুহি উঠে রুমে এসে এয়ার ফ্রেশনার দিয়ে মেয়েকে কোলে তুলে আদর করে কান্না থামায়। লোকটাও না দরজা লাগিয়ে তো সিগারেট টানতে পারে। মেয়েকে আবারও ঘুম পাড়িয়ে রুহি এসে শুয়ে পড়ে। ঘুমের রেশ কাটছে ধীরে ধীরে। চোখ আধ খোলা রুহির। লোকটার বন্ধ চোখ জোড়া গড়িয়ে অশ্রু ঝরছে। রুহির চোখ বুঝে নেয় আবারও। ওকে দুর্বল করে তুলেছে তার অশ্রু সচল চোখ। নিজের কাঁধেও মিষ্টি ছোঁয়া পেতে থাকে রুহি, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। রুহিনের মাথা ঢলে পড়ে রুহির বুকের উপর। চোখে নেমে আসে গভীর তন্দ্রা। রুহিও সরাতে পারে না তাকে। আলতো হাতে চুলগুলো নেড়ে দিতে থাকে যত্নে। সকালে উঠে নিজেকে রুহির বুকে পায়, একটু হাসে রোয়েন। মেয়ে মাথাটা উঠিয়ে রুহিকে দেখে নেয়। ওর কপাল, গাল আর ঠোঁটে কেমন যেন আশ্চর্যজনকভাবে লাল হয়ে আছে। সেটা যে কতটা নেশা কাতর লাগছে রুহিনের কাছে সেটা হয়তো ওই ভালো জানে। মুখ বাড়িয়ে চুমু খায় রুহিকে। তারপর উঠে ফ্রেশ হতে চলে যায় রোহিন। রুহি পাশ ফিরে শুয়ে পড়ে। অ্যালার্মের শব্দে আর ঘুমাতে পায় না রুহি। লোকটাকে কাজে যেতে হবে, তার নাস্তা রেডি করতে হবে। তার আগে বাবুকে দেখে নেওয়া দরকার আছে। শুয়া থেকে উঠে বসে রুহি। তারপর নিচে নেমে মেয়ের কাছে এসে দাঁড়ায়। রুহি বেশ অবাক। সবসময় কেঁদে ঘুম ভাঙে দ্রিধার, কিন্তু আজ ও হাসি দিয়ে ঘুম থেকে উঠে গেছে। মেয়েকে কোলে নিয়ে ফিসফিস করে বলল, আম্মুটার ঘুম ভাঙলো আজ। মাটা আজকে একদম কাঁদেনি। লক্ষ্মী শোনা না। পাপার নাস্তা বানিয়ে আনি ওকে, তারপর আপনাকে খাওয়াবো, ঠিক আছে আম্মু? মেয়েকে দোলনায় রেখে দোলনার উপর খেলনার সুইচটা অন করতেই সেটা ঘুরতে লাগলো। সাথে সাথে শুরু হলো দ্রিতার হাত পা নেড়ে খেলা। রুহি নিচে নেমে আসে। রামিলা বিড়বিড় করে গান করছে। রুহি কড়াইতে তেল আর ডিম ছেড়ে বলল, গান করছিস যে, প্রেমে পড়ে গেছিস নাকি? না, আমার আবার ফেরেম ওইটা হইতো না আমার দ্বারা। কেন হবে না? তুই দেখতে সুন্দর, বুদ্ধিমতী। কইছে আপনি রে। রুহি চুপ করে রইল। একদম পাগল মেয়েটা রামিলা। রামিলা আবার বলল, আফু, সামাইরা আফুর কি বিয়া ঠিক হইছে?
জামাই কি করে? উনি ডাক্তার। ফাহমিন ভাইকে মনে আছে তোর? হেতে ভাই আর বন্ধু না? হুম। আফু, বল। সামাইরা আপায় বাচ্চা মাইয়া, ফারমিন ভাইয়ের বাচ্চারে বিয়ে করবার লাগছে কিল্লাই। ওপরওয়ালাই ওদের জোড়া বানিয়ে রেখেছেন, সেখানে আমাদের কোনো হাত নেই, চাইলেও কিছু করতে পারবো না। আচ্ছা আপু, এত কথা বলিস কেন? কাজ কর। খালি আরেকটা কথা কই। বল। আপনার আর ভাইয়েরও নাকি ফেরেমা ছিল? কে বললো তোকে? কর না আপু। জানি না, কাজ কর। আফু, আরেকটা কথা কই। হুম। সামাইরা আফাও কি ফেরেম করছে ফাহমিন ভাইয়ার লগে? তোর ফাহমিন ভাইয়া ওকে ভালোবাসে আর সামাইরাও বাসে, তবে কেউ কাউকে জানায়নি। কইব কবে? কে জানে। ও, ভাইয়া উঠছে নি? হুম। রুহি আর কথা না বাড়িয়ে বেরিয়ে আসে পাকঘর থেকে। কথা শুরু করলেই মেয়েটা ওকে পেয়ে বসে। রোয়েন নিচে নেমে আসে। রুহি থমকে গেছে রোয়েনকে দেখে। লোকটার শার্টের বোতামগুলো খোলা, বুকের হালকা পশমগুলো ফোঁটা ফোঁটা পানি জমে আছে। রোয়েন দু হাতে 5 আঙুল করে কাজে লাগিয়ে চুলগুলো পিছনের নিয়ে গেল, তারপর শার্টের বোতাম লাগাতে থাকে। রুহি অন্যদিকে ফিরে তাকায়, কেমন যেন তোলপাড় শুরু হয়ে গেল বুকে। সামাইরা হাতের আংটিটাকে নাড়ছে, বোনের কথাগুলো কানে বাজছে ওর। রুহির কথাগুলো ওকে যেন ফাহমিনের অনেকটা কাছে নিয়ে গেছে, অনেকটাই কাছে। ও ডুবে গেছে ফাহমিনে। লোকটাকে ভীষণ ভালো লাগে ওর, তাকে ভাবতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তাকে দেখতেও ভালো লাগে। তাকে জুড়ে রয়েছে ভালো লাগাটা। কলেজে বসে ভাবছিল সামাইরা, হাতের আংটিটাকে দেখে হাসলো সামাইরা। কিছুদিনের মাঝেই লোকটার সাথে ওর বিয়ে হবে। বিয়ে মানে তো সারা জীবনের বন্ধন, পবিত্র বন্ধন। লোকটার সাথে সারা জীবন থাকবে ও, ভাবতেই ভীষণ রকমের একটা ভালো লাগা কাজ করে সামাইরার। কলেজ শেষে বেরিয়ে আসে ও, কিছুক্ষণ পর তাকে দেখতে পাবে ও। ফাহমিনের কথা মনে আসতেই লাশ রাঙা হয়ে আসে সামাইরার সুন্দর মুখটা। তার সাথে দেখা করবে কিভাবে? আগে তাকে যেভাবে দেখেছিল এখন তো সেভাবে দেখতে পারবে না, কারণ সম্পর্কটা যে আগের মতো নেই। ও তো লোকটার বাগদত্তা। হঠাৎ হাসপাতালের ভিতর থেকে বেরিয়ে ফাহমিন পাশে একজন লোককে দেখে, তবে তার গায়ে অ্যাপ্রন আর ফাহমিনের গায়ে ধূসর বর্ণের একটা শার্ট। শার্টের কিছু অংশ একদম ভেজা, তার কপাল গাল ভিজে চপচপ করছে, কিছুটা লাল হয়ে আছে। লোকটাকে যেন কিছু বুঝিয়ে দিচ্ছে ফাহমিন। সামাইরা শুধু দেখছে তাকে, কেন যেন আজ ওর চোখে ফাহমিনকে অনেক সুন্দর লাগছে। শরীরে মেদ নেই, তার চোখ বেশ বড়, চোখের মণিগুলো হালকা খয়েরি বর্ণের, গায়ের রঙে আছে হলদেটে ভাব, বেশ ঘন ভ্রু এবং সুন্দর করে সাজানো, যেন ভ্রুপ্লাক করে এসেছে। ঠোঁট দুটো একদম লাল হয়ে আছে, একদম হালকা লোম ওনার শরীরে, বেশ লম্বা সে। ফাহমিনকে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সামাইরা। লোকটা চলে যেতেই সামাইরা কলেজের দিকে তাকায়। ফাহমিন, দুজনের চোখাচোখি হতেই সামাইরা মুখ ফিরিয়ে নেয়। অভিমান যেন ওর ওপর চেপে বসেছে। সে তাকাতেই কেন যেন অভিমান লাগছে ওর ওপর। আর কাল কথা না বলায় নাকি সে আসেনি দেখে। আর সামাইরাকে এমন মুখ ফিরাতে দেখে ফাহমিন রাস্তার ওপর ওর পাশে এসে দাঁড়ায়, আর তারপর কানে ফিসফিস করে বলল, এতক্ষণ তো খুব দেখছিলে, এখন কি হলো? ধরা পড়ে গেছে দেখে সোজা হাঁটতে শুরু করে সামাইরা। ফাহমিন ওর পাশে হাঁটতে শুরু করে। ও থামছে না দেখে বলল, কই যাচ্ছ? শ্বশুর বাড়ি? অবশ্যই, সেটা তো উল্টো দিকে, এদিকে তো বাপের বাড়ি। অভিমান চেপে রাখতে পারে না সামাইরা, হেসে দেয় অন্যদিকে ফিরে। ফাহমিন আবারও বলল, কি মেয়ে রে বাবা, রাখতেও দেরি নেই, হাসতেও দেরি নেই। মুখ গম্ভীর করার চেষ্টা করতে করতে সামাইরা বলল, কল ধরেনি, আবার বলেন কথা বলবেন না। রাগটা কি সেজন্যই? যা মনে করেন। তাহলে বলি, যখন কল করেছিলে আমি একটা সার্জারিতে ছিলাম, আর কল ধরলে আমার বাবা মা তার একমাত্র বৌমাকে দেরি করে দেখতে পেত। সেটা কি ভালো লাগতো আমার? সামাইরা হাত দিয়ে হালকা বাড়ি লাগায় ফাহমিনের হাতে। ফাহমিন হেসে সামাইরার হাত পেঁচিয়ে ধরে, তারপর ওর থুতনি ধরে মুখটা একটু উঠিয়ে বলল, বউ আমার বউ। সামাইরা লজ্জা মাখা এসে একটু সরতে কেউ পারে না। লোকটার হাত তার 2 হাতের আরো শক্ত করে ধরে রেখেছে। ফাহমিন একটা হাত ছেড়ে বলল, চলো, আজ অনেক ঘুরবো। ড্রাইভার আসবে গাড়ি নিয়ে, ডোন্ট ওয়ারি, সে আসার আগেই চলে আসবো। আচ্ছা।
সামাইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ফাহমিন। আজ মেয়েটাকে পাশে বসিয়ে গাড়ি চালাতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ওদিকে নিয়ে পাশে বসিয়েছে আজ। তার আঙুলে ফাহমিন নামের আংটিটা জ্বলজ্বল করছে। আজ দুজনে খুব ঘুরল। সামাইরাকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে ফাহমিন, আর তারপর দুজনে মিলে আইসক্রিম খেয়ে বেরিয়ে এলো। এদিকে রোয়েন কাজে যাওয়ার পর কিছুক্ষণ পর রুহি নিজের কাপড় পাল্টে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। যা করার আজই করতে হবে, নাহলে আর কখনো হবে না। আর মেয়েকে নিয়ে বেরিয়ে যায় রুহি। ওরা চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। সেখানে ঢুকে পড়ে রুহি। তারপর একটা টেবিলে বসে। কোনো খাবার অর্ডার করে না, যেন কারো অপেক্ষা এসেছে। টেবিলের উপর ওর ফোন রেখে মেয়েকে বেবি করে শুইয়ে অপেক্ষা করতে থাকে রুহি। অপরদিকে সামাইরাকে নিয়ে আরও কিছু সময় গাড়িতে ঘুরিয়ে কলেজের সামনে এলো এরা। সামাইরা দরজা খুলে বেরোতে নিলে ফাহমিন ওর হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর দুহাতে ওর মুখ ধরে দুগাল পরপর চুমু খেয়ে চোখ বুজে ফাহমিন। আর তারপর ফাহমিন বলল, আই লাভ ইউ সামাইরা, আই লাভ ইউ সো মাচ। বলে সামাইরার ঠোঁটের দিকে এগোতেই ওর বুকে হাত রেখে থামায় সামাইরা। বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় ফাহমিন। তারপর চোখ খুলতেই সামাইরা বলল, বেরোতে হবে, প্লিজ যেতে দিন। আগে কাজটা করতে দাও। না না প্লিজ, আজ না। তাহলে নেক্সট দিন করতে দেবে? কি? যেটা অসমাপ্ত রয়ে গেল। জানি না। গাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যায় সামাইরা। লোকটা কেমন যেন করছিল, কেমন লজ্জা লাগছিল ওর। এভাবে চুমু খেলো সে। ভাবতেই যান যায় যায় অবস্থা। রামিনার আশফিনাও বেরিয়ে গেছে বাংলাদেশের পথে। ঠিক 3 দিন পর দেশের মাটিতে পা রাখবে ওরা। রুহির সামনে এসে বসলো রাফিন রুশন চৌধুরী। মুখে হালকা হাসি নিয়ে বলল, কেমন আছো বৌমা? জি বাবা, ভালো। আপনি? এই তো মা, ওকে আমি কোলে নেই? বাবা, আপনার এই নাতনি, অবশ্যই নিন। রুহির সম্মতি পেয়ে আর দেরি করে না রাফিন। উঠে নাতি নাতনিকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নেয়, যেন সব পেয়ে গেছেন তিনি। রুহির কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেলেন রাফিন রুশন চৌধুরী। মেয়েটার বৃদ্ধকে তার সন্তান ফিরিয়ে দিতে এত কিছু করে বেচাইনে আবার ঝামেলায় পড়ে যায়। নিজের সন্তানকে যতটুকু দেখেছিল বুঝতে পেরেছিল কতটা রাগ চোটা রোয়েন। অবশ্য ওনার রাগটাই পেয়েছে রোয়েন, তবে উনি এখন ঠান্ডা হয়ে এসেছেন। বয়সের সাথে সাথে সব কিছুতেই কন্ট্রোল এনেছেন। রুহি বলল, বাবা কিছু বলছেন না কেন? দেখো মা, আমার জন্য এমন করে নিজেদের অশান্তি করো না। আমি চাই তোমরা ভালো থেকো। বাবা, আপনি আসলে ওর ভুল ধারণা ভাঙবে। ও মানে আপনি মাকে মেরে ফেলেছেন। দেখো মা, ওর নিজের মায়ের ডায়েরিতে যা পেয়েছে সেটা জানে। আমি আমার সন্তানকে 5টা বছরও পাইনি। সত্যিটা ও কিভাবে জানতো বলো? বাবা, মা কই ছিল? আসলে কি হয়েছিল ওনার সাথে? ও মুসলিম নাম ব্যবহার করে অনেক পপুলার হয়েছিল, কারণ তখন আমার সুনাম অনেক ছিল। যেখানে আমার ওয়াইফ ছিল, ও আমার দেওয়ার নাম ব্যবহার করেছিল। জানো, বিয়ের পর যেমনই ছিল, প্রেগনেন্ট হওয়ার পর অপারেশন করতে চেয়েছিল বারবার। এমনকি ওটি থেকে 2বার নিয়ে এসেছিলাম আমার বাচ্চাটার জন্য। রুহির চোখ ভরে আসে, কান্নার দমক সামলে বলল, উনি মা ছিলেন? নাম মাত্র। রুশ হওয়ার পর ওর উদাসীনতা বেড়ে গিয়েছিল। গড়ে ফিরতো রাত করে, আবার ফিরতোও না। কল দিলে খুব বেশি ওয়ার্ড ইউজ করতো। কতবার তো রুশের মৃত্যু কামনা করেছিল। জানো, ওর পুরো নাম আমি রেখেছিলাম, রাহিন রশিদ চৌধুরী। খুব সুন্দর নাম বাবা। তারপর কি হয়েছিল? ওর অনেক বয়ফ্রেন্ড ছিল, সবার সাথে ওর লেনদেন ছিল প্রচুর। সবার কাছে আমার নাম ব্যবহার করে স্বার্থ উদ্ধার করতো নিজের। একদিন গড়ে ছিলাম না আমি, তখন ওর জার্মানির বয়ফ্রেন্ড আসে আমাদের বাসায়। তারপর ওরা যা করলো বলতে পারছি না। রুশকে ওরা একটা রুমে বন্দি করে রেখেছিল। তখন আমার ছেলের 5 মাস চলে। আমি গড়ে আসার আগে ও নিজেকে কত বিক্ষত করে। তারপর আমি গড়ে আসার পর সব ভাঙচুর করলো। ওর সে জার্মানি বয়ফ্রেন্ড মিলে আমাকে মারধর করে জেলে পাঠিয়ে দেয় এবং বলেছিল আমি অন্য কোথাও পালিয়ে বিয়ে করেছি। সেই সময়গুলো কতটা কঠিন ছিল তা বিশ্বাস করবে না। কিন্তু দেখো, যে দোষ করে সে নিজের শাস্তি কোনো না কোনোভাবে পায়। আমি জেল থেকে দোয়া করতাম আমার বাচ্চাটা যেখানে থাকে যেন ভালো থাকে। জেল থেকে শুনলাম ওর বয়ফ্রেন্ড সবগুলো মিলে ওকে রেপ করে মেরে ফেলে, কারণ যেখানে আমি নেই সেখানে টাকা নেই। ওর রূপ দিয়েও কাজ হয়নি। ওর নিজে কখনো টাকা জমাতো না, সব টাকার নেশা জোয়ার পেছনে উড়াতো। জেল থেকে ছাড়া পেয়ে নিজের সন্তানকে পাইনি। কত খুঁজছিলাম, পাইনি। 18 বছর জেলে ছিলাম। ততদিন আমার ছেলে বাংলাদেশে চলে আসে। বাবা, ও এই কথাগুলো আমি বললে বিশ্বাস করবে না। আপনার এমন কোনো নিকট আত্মীয় নেই যার কথা রোয়েন বিশ্বাস করবে?
রামিনের মা ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। রুহি কি জানি ভেবে বলল, চলুন ওনার কাছে যাই। আজকে হচ্ছে না, কাল সকালে আমি আসবো। ঠিক আছে বাবা। রাভিন নাতনিকে কোলে নিয়ে ওর হাতে 10,000 টাকা ধরিয়ে দেন। রুহি বলল,